রাজনৈতিকভাবে জামাত যখন প্রচণ্ড চাপে রয়েছে, তার নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডে জামাত প্রচণ্ড বিতর্কিত অবস্থায় রয়েছে। একের পর এক বিভিন্ন কাণ্ড গণমাধ্যমে প্রকাশিত হওয়া তাদেরকে খুবই বাজে এবং বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। অন্যদিকে এনসিপি রাজনীতিতে যখন সুবিধা করতে পারছে না, সর্বশেষ আমরা দেখলাম হবিগঞ্জে ছাত্রদল তাদেরকে আক্রমণ করলো, বেধড়ক পেটালো এবং একটা মামলা করার জন্য সারা দিন তাদেরকে রাস্তায় আন্দোলন করতে হলো। সেই ব্যাপারগুলোতে মনে হচ্ছে যে এই দুই দলের রাজনীতি খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। এই ব্যাপারটা যখন মনে হচ্ছে, তখন গণমাধ্যম নিশ্চিত করছে যে এনসিপি জামাত জোট টিকছে না এবং এনসিপি সিদ্ধান্ত নিয়েছে জামাত জোট ছাড়ার। এই সিদ্ধান্তটা কি তাদের জন্য ভালো কোনো সিদ্ধান্ত হচ্ছে, নাকি আরও বিপর্যয় তৈরি করবে এই সিদ্ধান্ত? সারা দেশে এনসিপি কি এখনও মোটামুটি যে শেল্টার জামাত শিবির তারা দিচ্ছে, সেই শেল্টারটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এনসিপির জন্য রাজনীতি করাটা কি অনেক বেশি কঠিন হয়ে যাবে না? দর্শক, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি গণমাধ্যম কি বলছে। এনসিপি সত্যি এটা করলে তাদের জন্য কি অপেক্ষা করছে আগামীটা। থাকবেন। দর্শক, বলছিলাম জামাত জোট ছাড়ছে এনসিপি, এরকম খবর একেবারে পাকা খবর দিচ্ছে গণমাধ্যম। এই পাকা খবর দেওয়ার পেছনের কারণটা কি? কি কারণে এনসিপি জামাত জোট ছাড়তে চাইছে? এটা তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাবে কিনা? রূপালী বাংলাদেশ এই খবরটা নিশ্চিত করেছে। আর কোনো গণমাধ্যমে এরকম খবর দেখিনি। হয়তো তারা তাদের ইনভেস্টিগেশনে এটা বের করেছে। শিরোনামটা দেখে নিন। তারা বলছে জামাত জোট ছাড়ছে এনসিপি, যা জানা গেল। অর্থাৎ এখানে কোনো যদি কিন্তু বিস্ময় চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন কিছুই নেই। ডেফিনেটলি তারা বলছে জামাত জোট ছাড়ছে এনসিপি। জামাত ইসলামের নেতৃত্বাধীন 13 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। দলটির এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আগামী মাসেই আসতে পারে বলে জানিয়েছে জামাতের একটি নির্ভরযোগ্য সূত্র। জামাতের একটি সূত্র নিশ্চিত করেছে যে এনসিপি ঘোষণা দিচ্ছে আগামী সপ্তাহে, অর্থাৎ আগস্টেই এই ভাঙনটা নিশ্চিত হবে, ঘোষণা করা হবে। এরই মাঝে এই জোট কিন্তু ভেঙেছে। অলরেডি একটা দল ঘোষণা দিয়ে বেরিয়েছে। শোনা যাচ্ছে যে মূলত এই 13 দলীয় জোট বলা হচ্ছে। আসলে কি এটা 13 দলীয় জোট? এটা তো 11 দলীয় জোট। এই 11 দলীয় জোটের 2 দল থাকছে না, 9 দলীয় জোট অলরেডি হয়ে গেছে, এরকম কথাবার্তা কিন্তু আমরা দেখছি এবং বিএনপি নেতা রাশেদ খানের বক্তব্যেও এরকমটা আমরা দেখেছি। এখানে বলা হচ্ছে যে সূত্র বলছে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধ ভাবে অংশ নিতে আগ্রহী নয় জামাত। অর্থাৎ এনসিপির সঙ্গে জোট করে আগামী স্থানীয় সরকার নির্বাচন করবে না জামাত। যার একটা উদাহরণ আমরা দেখেছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাদিক কায়েমকে জামাত তাদের প্রার্থী করবে ঘোষণা দিয়েছে, যখন কিনা অনেক আগেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী করবে এনসিপি ঘোষণা দিয়ে রেখেছিল। এখানে বলা হচ্ছে যে ইতিমধ্যেই দলীয় পর্যায়ে ব্যাপারগুলো আলোচনা হয়েছে এবং চূড়ান্ত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্তের একটি বড় উদাহরণ তৈরি হয়েছে। যেটা বলছিলাম, এখানে 2 দলই নির্বাচন করতে চাইছে, কেউ কাউকে ছাড় দিতে চাইছে না। সেখান থেকেই মূলত ভাঙনের শুরুটা। তার মানে কি এনসিপির জামাত জোট ছাড়া এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্বার্থে, এবং সেই স্বার্থটা পূরণ করতে গেলে এনসিপির রাজনৈতিকভাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে কি, নাকি বরং জামাত জোট কিংবা একেবারে ডানপন্থী অতি ডানপন্থা ছেড়ে মধ্যপন্থায় আসাটাই তার রাজনীতির জন্য অনেক মঙ্গলজনক হবে? এর আগে জামাত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যায় খেলাফত মজলিস। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয় এনসিপি জোট নিয়ে। এর মাঝে আমরা যেটা দেখেছি যে কওমি মাদ্রাসা ভিত্তিক অন্তত 7টার বেশি দল তারা হেফাজতের সঙ্গে মিটিং করে তারা একজোট হওয়ার চিন্তা করছে, এবং সেটা যদি হয় তাহলে জামাতের এই জোটটা ভেঙে একেবারেই ছোট হয়ে যাবে। এই মুহূর্তে আছে 9টা দল বলা হচ্ছে, ধরে নিই 10টা দল। 10টার মধ্যে যদি 7টা চলে যায় তাহলে থাকে 3টা। এই 3টার মধ্যে জামাত, এনসিপি দুটো, আরেকটাকে জানি না। যদি 2-3টা থাকে তাহলে আর জোটই থাকবে না, তাহলে তার জোটের প্রয়োজন নেই। এনসিপিও যদি বেরিয়ে যায় তাহলে তার জোটের প্রয়োজন নেই, জোট থাকছেও না। এই সংকটে জামাত তারা ভুগবে, কারণ জামাতের বিপক্ষে হেফাজত অনেক দিন থেকে, এবং হেফাজতের আমির
একেবারে প্রকাশ্যেই অনেকবার বলেছেন যে জামাত ইসলামী কোনো ইসলাম না এবং জামাত ইসলামের রাজনীতি করে না। এরকম অনেক বক্তব্য তাকে দিতে শুনেছি আমরা। চরমনাই পীর তাদের দুই ভাই প্রকাশ্যে জামাত সম্পর্কে অনেক মানে নেগেটিভ কথা বলেছেন, যদিও তাদেরকে আমরা দেখেছিলাম নির্বাচনের আগে জামাতের সঙ্গে জোট করতে, পরবর্তীতে তারা আবার জোট ছেড়ে দিয়েছেন, সেই দৃশ্যও আমরা দেখেছি। এনসিপি যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঢাকা সিটিতে নির্বাচন করানোর জন্য জামাত জোট ছাড়ে, অবশ্য না ছেড়ে উপায়ও নেই, কারণ জামাত সাদিক কায়েমকে ছাত্র শিবির থেকে বের করে এনেছে, জামাতে যোগ দেওয়ার ঘোষণার পরেও আবার পরে অস্বীকার করেছে, যেহেতু তিনি এখনো ছাত্র অবস্থায় তিনি এই দল করছেন, ডাকসুর নেতা তিনি, বহু বিতর্কর জন্ম হবে, সেই কারণে হয়তো কৌশলে পরবর্তীতে তারা অস্বীকার করেছে যে তিনি জামাতে যোগ দেননি এখনো। কিন্তু জামাতে তিনি যোগ দিচ্ছেন এটা তো নিশ্চিত, কারণ সর্বোচ্চ তিনি যদি অতিরিক্ত 3 মাস দায়িত্ব পালনেরও সুযোগ পান, যদি ডাকসু নির্বাচন মানে মেয়াদ শেষেই না হয়, তাহলেও অতিরিক্ত সময় দায়িত্ব পালন করলেও ডিসেম্বর পর্যন্ত তিনি দায়িত্ব পালনের সুযোগ পাবেন। ডিসেম্বরের আগে সিটি কর্পোরেশন নির্বাচন তো আর হচ্ছে না, আগামী বছর সিটি নির্বাচন হবে, সুতরাং সেই সময়ের আগে জামাতে যোগ দেবেন, এখনই নির্বাচনের প্রচার শুরু করেছেন। সেই ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যদি নির্বাচন করেন, তাহলে দুইজনেরই পরাজয় নিশ্চিত। মাঝখান থেকে বিএনপি একেবারে ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে। আমার মনে হয় যে ঝামেলার শুরুটা এখান থেকেই হয়েছে, কিন্তু ঝামেলার সমাধান কোথায়? সমাধান দুইজনই যদি নির্বাচন করে তাহলে তো ভরাডুবি হবে, মানে কারোরই সিটি কর্পোরেশনের চেয়ারে বসার বিন্দুমাত্র সুযোগের অপশনই থাকবে না। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নির্বাচনের আগে যখন জামাতের সঙ্গে এনসিপি জোট করলো, তখন কিন্তু দলের একটা বড় ভাঙন হয়েছে, দল কয়েক টুকরো হয়েছে, এবং এরই মাঝে তাদের দল থেকে আলাদা দুটো দল তৈরি হয়েছে, এনপিএ হয়েছে, অল্টারনেটিভ হয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। নারী নেত্রীরা, প্রভাবশালী নারী নেত্রীরা তাদের দলের, তারা হয় দল ছেড়েছেন অথবা দলে নিষ্ক্রিয় হয়ে গেছেন এই জামাতের সঙ্গে জোটের কারণে। সুতরাং একটা বড় ভাঙন হয়েই গেছে। যেহেতু বড় ভাঙন হয়েই গেছে, এখন দলে যারা আছেন কিংবা দলে যারা প্রভাবশালী রয়েছেন, তারা তো সবাই অতি ডানপন্থী, তারা তো সবাই জামাত মনায়। সুতরাং জামাত জোট ছাড়ার কারণ নতুন করে কি থাকতে পারে? এতদিন না জোটে আসার আগে পর্যন্ত তাদের দলে একটা বামপন্থা শক্তি, একটা বড় প্রভাবশালী শক্তি ছিল, দল তো ভেঙেই গেছে। এখন নতুন করে জামাত জোট ছেড়ে তাদের লাভ হবে কি? তাতে করে যেটা হবে সেটা হচ্ছে তারা একা হয়ে যাবে, এবং একা হয়ে গেলে বিএনপি, আওয়ামী লীগ, তারা মানে তো শত্রু আছেই, প্রতিটা ধাপে ধাপে তাদেরকে অনেক বেশি ধাক্কা খেতে হবে বলে মনে হচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম। হবিগঞ্জে দুদিন ধরে আমরা যে লঙ্কা কাণ্ড দেখলাম, যে তেলিসমাতি কাণ্ড কারখানা দেখলাম, আমার প্রথমে একটা অনুভূতি হয়েছে, দু রকমের অনুভূতি, দু রকমের অবজারভেশন। প্রথম অনুভূতিটা হলো, হবিগঞ্জে যে চেহারাগুলো আমরা দেখছি, যে ছবিগুলো, ধরেন বলা হচ্ছে সমাবেশ, পদযাত্রা, এটা পাড়ার একটা ওই যে হয় না আপনার, অনেক সময় পুলিশের কমিউনিটি মিটিং হয় না, সেই কমিউনিটি মিটিং এর চেয়ে লোকজন বেশি হয়। আর যে চরিত্রগুলো মঞ্চে, এই চরিত্রগুলো দেখলে আমার মনে হয়ে যাচ্ছে ডক্টর ইউনূস জামানার সেই ভয়ঙ্কর দানবীয় চেহারাগুলো, যেগুলো ঢাকা শহরে একের পর এক মপ করেছে, যেগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় মপ করে নিরপরাধ একেবারে সাদাসিধে মানুষগুলোকে অপমান, অপদস্থ করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে ফেসিবাদী তকমা দিয়ে, অথবা যেসব মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে, সেই যে ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারগুলো কিলবিল করছে। সেই হাতে গোনা 10-15-20 জনের একটা টিম, যেই টিম ইউনূসের শেল্টার নিয়ে পুরো দেশটাকে নরক বানিয়েছিল, সেই টিমটাই ওখানে গিয়ে ভাইব্রেট করছে, নাড়াচাড়া করছে। এবং এদের চেহারা, ছবি, ভাবভঙ্গি এরকম, আহারে কেন ইউনূস নাই? আছে, বিএনপি সরকার আছে, অতটা তো আমাদের প্রতি মারমুখী না, বিএনপি সরকার আদর করে, তাদেরকে স্নেহ করে, সাইড দেয়। তো সেই ক্ষেত্রে তারা যেন সন্তুষ্ট না, তারা ওই ইউনূসের জামানাটা হয়তো পাওয়ার থাকতো, আজকে মনে করেন পুলিশকে থ্রেট করতো, পুলিশের হুমকি করতো, হবিগঞ্জে গিয়ে ছাত্রদলকে উড়ায় দিত, উড়ায় দিয়ে ছাত্রদলের লোকজনের পিটায় পুটায় সমাবেশ করতো। এইরকম একটা ভাবচক্কর তাদের চেহারায় একদম স্পষ্ট দেখা গেছে।
এই যে আজকে এই 2-3টা নাটক ঘটেছে, তাদেরকে প্রথমে কোথায় শ্রীমঙ্গলে আটকানো হয়েছে, তারপরে কি বাহুবলে আটকানো হয়েছে, আটকানোর পরে আবার পুলিশের সাথে নানান রকম কথাবার্তা। ওই টিমটা দেখবেন, ওই 2-3টা গাড়িতে সব মিলায় 15-20 জনের একটা টিম। এই 15-20 জনের টিমের জন্য একেবারে লঙ্কা কাণ্ড, পুরা লঙ্কা কাণ্ড। ছাত্র দল, যুব দল বা বিএনপি হবিগঞ্জে জিকে গাউস, তাদের যে জিকে গাউস সম্পর্কে বোধহয় এনসিপির পরিমাপ এখনো নাই। জিকে গাউস হবিগঞ্জে পুরো আওয়ামী লীগ সময়টায় সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, 15 থেকে 20 বার জেল খেটেছে। জেল খেটে মানে পড়তে 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 সে হবিগঞ্জে টিকে আছে। তার লোকজন জিকে গাউস সম্পর্কে যারা জানেন তারা জানেন যে তিনি লোক যে কোন টাইপের, মানে তেরিং বেরিং করলে তার ডান্ডা এবং ডান্ডাওয়ালা লোকজন রেডি থাকে। এইটা হবিগঞ্জের মানুষ জানে, সারা দেশেও মানুষজন জানে। যারা পলিটিক্যালি খোঁজ খবর রাখে তাদের আরো ভালো জানার কথা। আমি সেই বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। তবে সবার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। হবিগঞ্জে কি কি কাণ্ড ঘটলো তারা গেল। আমি আজকে, আমার কাছে একটা ভিডিও আছে, ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির যে সমস্ত মানুষজনের আপনার মানে তার গালিগালাজ, তার আক্রমণ আমরা দেখেছি, এটা একটু অবাক করা। ওই যে বলছিলাম শুরুতে যে বিএনপি যদি সাইড না দিত, স্নেহ না করতো, আদর ভালোবাসা না দিত, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির বহু আগেই ছাত্রদল বিএনপি কালকে যেই ঠ্যাঙ্গানিটা ঠেঙিয়েছে রড দিয়ে, বাঁশ দিয়ে, ভিডিও তো আপনারা দেখেছেন, সেটা আরো এর আগে বেশ কয়েকবার হয়ে যেত এবং কাছাকাছি হয়েছে। সিরিয়ালি আপনাদেরকে বলি, সে সাউদ্দিন আহমেদ, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, ইলেকশনের আগেই কক্সবাজারে গিয়ে সাউদ্দিন আহমেদ সম্পর্কে চাঁদাবাজির জন্য বক্তৃতা দিয়েছে। গরম চাঁদাবাজি, শিলং থেকে একজন এসে চাঁদাবাজি করছে, আগে ছিল সেটা বদির চাঁদাবাজির এলাকা, এরকম কথাবার্তা বলেছে। তারপরে মির্জা আব্বাসকে তো একেবারে ব্রেন স্ট্রোক করে পাঠিয়ে দিয়েছে। তার ব্যক্তি আক্রমণের ফলে মির্জা আব্বাস সিঙ্গাপুর, আজকে কয় মাস ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি যদি বলি সাউদ্দিন আহমেদ, তারপরে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে ছাড়ে নেই। সে তারেক রহমানকে, বিএনপির যিনি প্রধানমন্ত্রী, তাকে ছাড়ে নেই। তাকে চাঁদাবাজ বলছে, প্রতি মুহূর্তে চাঁদাবাজ বলছে, তাকে নানান ভাবে অপমান হেনস্থা করছে। যেদিন হবিগঞ্জের ঘটনা ঘটলো তার আগের দিন কিশোরগঞ্জে পাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধা, সারা দেশের সর্বজন শ্রদ্ধেয় মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে সে কথা কুকথা বলে আসছে। যেই অবস্থার শিকার সে হবিগঞ্জে হয়েছে, যদি এই বাংলাদেশের একেবারে বয়োজ্যেষ্ঠ নাগরিক অ্যাডভোকেট ফজলুর রহমান তার মতন অমায়িক লোক না হতো, তাহলে এই পরিস্থিতিতে তাদের আগের দিন কিশোরগঞ্জে পড়ার কথা। যে পরিস্থিতিতে হবিগঞ্জে পড়েছে, এই পরিস্থিতিতে কিশোরগঞ্জে পড়ার কথা। এবং আমার ধারণা ভবিষ্যতে আরেকবার কিশোরগঞ্জে গেলে পরে তারা এই ফজলুর রহমান নিয়ে যেসব কথাবার্তা বলে আসছে, এগুলোর জন্য যথেষ্ট একটা ডলা খাবে। সেই লোকেই জিকে গাউসকে নিয়ে কথা বলেছে, তারেক রহমানকে নিয়ে আবার তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। ফলে বিএনপি ছাত্র দলের লোকজন, তারা কি সবাই ওই করে, ওলামা, সাধু সন্ন্যাসী নাকি বৌদ্ধ ভিক্ষু? বিএনপি ছাত্র দল, তাদের মধ্যে কি ধরনের লোকজন আছে এটা বাংলাদেশের মানুষ জানে না। তো তারা কি মনে করেছিল সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বিএনপির যেখানে যেখানে যে টপ লিডার আছে, এই লুৎফুজ্জামান বাবরকে নিয়ে ইলেকশনের আগে নেত্রকোনায় এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলে এসছে, সেখানেও বিক্ষোভ মিছিল টিছিল হয়েছে, ডলা খায়নি। এই হচ্ছে এদের পরিস্থিতি। এবং এরপরে দেখেন, যে কোনো হামলা, অত্যাচার, নির্যাতন মানুষ নিন্দা করে। আপনি সোশ্যাল মিডিয়ায় ফিরে তাকান তো দেখি, সোশ্যাল মিডিয়ায় যতগুলো নিউজ আমরা দেখি, মেইন স্ট্রিম মিডিয়ার যত নিউজ শেয়ার করা হয়েছে, প্রত্যেকটা নিচে নিউজের কমেন্ট গুলো একটু পড়বেন, পড়ে দেখবেন যে মানুষ এদের এই ডলা খাওয়াটা নিয়ে হাসি তামাশা, ঠাট্টা মশকরা, ট্রল, এবং অনেকে ছোট ছোট রিল বানাচ্ছে ট্রল করে। এটার কারণটা কি? এটার কারণটা কি সেই একটাই না, যে তারা যখন ক্ষমতায় থেকেছে তারা একই কাজ করেছে। তাদের লোকজনের চরিত্র ওই রাজশাহী ইউনিভার্সিটির জাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের মতন,
বেলচা নিয়ে 3টা ছেলেকে পিটিয়ে, লাইব্রেরিতে ঢুকে শিবিরের লোকজন পিটিয়ে আহত করে, অ্যাম্বুলেন্স থেকে নেমে পিটিয়ে, তারপরে আবার পুলিশ দিয়ে ধরায় দিল। ওই যে প্রশাসন, সরকার তাদেরকে স্নেহ করে, আদর করে, সাইড দেয়, এটারই ফলাফল এটা। হবিগঞ্জের ঘটনা। বিএনপির মতো দল এনসিপি পাল্টা কর্মসূচি পালন করবে পরের দিন, এই কারণে তারা সেখানে 144 ধারা জারি করে দুই দলের কর্মসূচি ঘিরে। তারা সেখানে বিজেপি মোতায়েন করে, মানে আজকে এনসিপির এই প্রোগ্রাম ধরে সেখানে বিজেপি মোতায়েন করতে হয়েছে। কত লোক আছে হবিগঞ্জে এই এনসিপির, আমরা তো গতকালকে এটা দেখে ফেলেছি। তাদের মঞ্চ দেখেছি, তাদের লোকজনের উপস্থিতি দেখেছি, তাদের লোকজনের উপস্থিতি, ওখানে ক্যামেরাম্যানের সংখ্যা বেশি ছিল। এর আগে এই হবিগঞ্জের সমন্বয়ক মাহাদিকেও বিএনপির লোকজন সাইজ করেছে হবিগঞ্জে। তো সেই জায়গায় আমার কাছে কোথাও একটা জায়গায় মনে হয়েছে ভেতরে ভেতরে এটার মধ্যে কোনো একটা নাটক আছে কিনা, কোনো একটা খেলা আসলে থাকে না, যে এখানে গেলে এই বলিব, এই বলিলে পরে এই ঘটিবে। কারণ এনসিপির এই সারা দেশের পদযাত্রা তো মূলত ফ্লপ করেছে। এটার কোনো, এর আগের বার তারা যে কাজটা করেছিল, গোপালগঞ্জে গিয়ে ইরিটেট করেছিল গোপালগঞ্জের মানুষকে, তাদেরকে উত্ত্যক্ত করেছিল, তাদেরকে বিরক্ত করেছিল। সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কথা কুকথা বলে বক্তৃতা দিয়ে, একই কাজটা তারা এবার হবিগঞ্জে এবং কিশোরগঞ্জে করলো, উত্তেজিত করলো বিএনপি ছাত্র যুব দলের লোককে। এবং তারা যে কাজ করতো, এনসিপিএলরা, মবস্টাররা সেই ইউনূস আমলে মানুষকে কিছু একটা দ্বিমত পোষণ করলে গিয়ে মব হিসাবে হামলে ধরতো, বিএনপি এখন একই কাজ তাদেরকে প্রতিদান দিচ্ছে। তাদের মধ্যে এখন একটা মবের প্রতিযোগিতা শুরু হয়েছে। আজকে যে কয়জন লোক এই এনসিপির অ্যাক্টিভ সারা দেশে, এই লোকগুলোকে যদি একত্রিত করেন, একটা অডিটোরিয়াম ভরবে বলে কি আমাদের বিশ্বাস করানো যায়? একটা অডিটোরিয়াম ভরা লোক হবে তাদের? আমার তো মনে হয় না। ফলে এইসব সিনারির মধ্যে দিয়ে এরা নিজেদের ওই শেষ ধরপড়টা আছে না, সর্বশেষ ধরপড়, এই ধরপড়টাই প্রমাণ করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।